শুদ্ধ স্বরের মালিক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক। তাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের ধারণা যে আরো আসামি গ্রেপ্তারে সক্ষম হবে এবং বাকি মামলাগুলোরও রহস্য সেটি উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদারীপুরে শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত। কারোর সঙ্গে বিরোধ ছিল না, হামলায় হতবাক পরিবার। বলেছে যে এরকম আমার সাথে কেন হলো, আমি তো কারোর শত্রু না। যারা কুপিয়েছেন তাদের মধ্যে একজন আমরা গ্রেপ্তার করছি। প্রাথমিকভাবে 3 জনের সংশ্লিষ্টতার কথা পাওয়া গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত। প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন। নিজেদের উন্নয়নের স্বার্থেই এ চুক্তি, বললেন নৌ পরিবহন মন্ত্রী। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ। খালি আসন সাপেক্ষে পরবর্তীতে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে, বললেন শিক্ষামন্ত্রী। ঈদ উপলক্ষে আজ থেকে নতুন নোট ছাড়া শুরু করল বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে নোট সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে গ্রাহকদের ভিড়। এবং ঈদের আগে সংস্কার করা না গেলে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল নিয়ে ভোগান্তির আশঙ্কা। টেন্ডার প্রক্রিয়ার অজুহাত কর্তৃপক্ষের। শুদ্ধস্বর প্রকাশনের মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টায় জড়িত অভিযোগে শিহাব নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে শিহাব নামের আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গত রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে হামলাকারী 5 জনের মধ্যে শিহাবও জড়িত ছিল। গত বছরের 31 অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সি ব্লকের শুদ্ধস্বর প্রকাশনের কার্যালয়ে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ে থাকা প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, ব্লগার প্রকৌশলী তারেক রহিম ও রণদীপম বসুকে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। ওই দিন একই সময় জাগৃতির প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুল, তাকে আমরা গ্রেপ্তার করি। আহমেদ রশিদ টুটুলকে হত্যার প্রচেষ্টা চালায় এবং এই শিহাব ওরফে সাকিব সে নিজেই তার হাতেও চাপাতি ছিল। সেটি সূত্র ধরেই আমাদের অভিযান সেটি অব্যাহত থাকবে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের ধারণা যে আরো আসামি গ্রেপ্তারে সক্ষম হবে এবং বাকি মামলাগুলোরও রহস্য সেটি উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যে মানুষটার সাথে কারো কোনো শত্রুতা ছিল না, তার উপর এরকম বর্বরচিত হামলায় হতবাক তার পরিবার। এ ঘটনায় আটক গোলাম সাইফুল্লাহ ফাহিমকে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ব্যুরো এবং জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার 1 সপ্তাহ পার না হতেই আবারও একই কায়দায় হামলার শিকার হন মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী। তবে প্রাণে বেঁচে গেলেও নিরীহ এই শিক্ষকের উপর এরকম হামলায় হতবাক তার স্বজনরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি পুলিশ প্রহরায় বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী মণিমালার সঙ্গে কথাও বলেন রিপন। আমার সাথে কথা হয়েছে টুকটাক, তো বলেছে যে এরকম আমার সাথে কেন হলো, আমি তো কারোর শত্রু না। উন্ডগুলো রিপেয়ার করছি, তখন আমরা বোনসের কোনো ইনজুরি পাইনি। তারপর আমরা একটা এক্সরে করতে চাই এবং এই বাইরে যে ইনজুরিগুলো হয়েছে তার ফলে ব্রেনে কোনো ইনজুরি হয়েছে কিনা এগুলো দেখার জন্য আমরা একটা সিটি স্ক্যান করতে চাই। এদিকে রিপন চক্রবর্তীর ওপর হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা কুপিয়েছেন তাদের মধ্যে একজন আমরা গ্রেপ্তার করছি এবং তাকে নিয়ে এর সাথে কারা কারা জড়িত আছে
তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হইতেছে অন্যদের ধরার জন্য। প্রাথমিকভাবে 3 জনের সংশ্লিষ্টতার কথা পাওয়া গেছে। মাদারীপুর থেকে আটক ফাহিমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তার চাচা এমদাদুল হককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্থানীয় তদন্তে আমরা তাদের মধ্যে এরকম কিছু পাইনি যে তারা কোনো প্রতিক্রিয়াশীল চক্রের সাথে জড়িত। তবে ঢাকায় যেহেতু তারা অবস্থান করে, সুতরাং ঢাকা থেকে তদন্ত করলেই প্রকৃত ঘটনা পাওয়া যাবে সে কোন সংগঠনের সাথে জড়িত। রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করে 3 জন দুর্বৃত্ত। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। মাদারীপুরের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করে পালিয়ে যাবার পর তাকে ধরে ফেলার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মিরাজ। সময় সংবাদের কাছে তিনি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ফাহিমকে ধরিয়ে দেওয়ার বর্ণনাটি করেন। 3 ছেলে বাসা থেকে বেরিয়েছে, বেরোনোর পরে আমি ওই টাকা আবার যে শুধু দিকে 3টা ছেলে বেরিয়েছে, আমি বুঝি হ্যাঁ তারা হলো ওই মেন দিকের দিক গেছে। মেন দিকে জানতে পারলাম যে ওরা অটো 2টা পূর্ব দিক গেছে। পরে আমি আবার ওই ছেলেটা নিয়ে ওই পূর্ব দিক গেলাম। যাওয়ার পরে ডিসি বাসার সামনে যাওয়ার পরে ওরা ওইখানে নামছে। নামার পরে আমরা দুজনে প্রথমত ওরা লোকে ধরার চেষ্টা করি। পরে ওইখানে যারা উপস্থিত জনগণ ছিল সবাই মিলে পরে ওরা ধরছি। ব্যাগ ছিল কিন্তু ওরা পরে ব্যাগটা কোথায় কি কইছে আমরা অত কিছু খেয়াল করিনি। 3 জন ছিল তো, 3 জনের 2 জন ওই জায়গায় নামছে, আর বাকি যে একজন সে ওই লোকে অটোতে চলে গেছে। এদিকে আটক ফাহিমকে গত শনিবার সকাল থেকে খুঁজে না পাওয়ার দাবি করে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা গোলাম ফারুক। সেখানে উল্লেখ করা হয় রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকাতে পরিবারের সাথে থাকত ফাহিম। শনিবার সকালে বাসা থেকে বন্ধু শাকিলের সাথে ব্যবহারিক খাতা আনতে যাওয়ার কথা বলে বের হয় সে। পরে ওই দিনই বিকেলে তার বাবার মুঠোফোনে বিদেশ চলে যাওয়ার কথা বলে একটি খুদে বার্তা পাঠায় ফাহিম। এ ঘটনায় তখনই দক্ষিণখান থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে টার্গেট কিলিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফল প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্য দিয়ে মূলত জঙ্গিদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আজকে টার্গেটেড কিলিং হচ্ছে। আমাদের দেশে একজন এসপি পুলিশের অফিসার তার স্ত্রীকে নৃশংস হত্যা করা হয়েছে। আমরা দুঃখিত, ব্যথিত, মর্মাহত। বেগম খালেদা জিয়া সেদিন তিনি ইফতার করতে যে যেসব বক্তৃতা করেন পলিটিক্যাল, কিভাবে জঙ্গিদের পক্ষ নিলেন এই কথা বলে যে পুলিশ অফিসারের স্ত্রী সহজে হত্যাযোগ্য হচ্ছে, এগুলি আওয়ামী লীগ করছে। তার মানে এইটা বলে প্রকৃত অপরাধীকে তিনি আড়াল করার চেষ্টা করলেন এবং জঙ্গিদের পক্ষ তিনি অবলম্বন করলেন। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মৃত্যুর হত্যাকারীদের শনাক্তে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ না পাওয়ায় কিছুটা বেকায়দায় পড়লেও সরকারের সব সংস্থা রহস্য উদ্ঘাটনে একসাথে কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময়কালে একথা জানান। পাশাপাশি অপরাধ দমনে ঈদের আগেই চট্টগ্রাম নগরীতে 300 সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানান তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পুলিশের যত সংস্থা আছে সবাই যার যার ওয়েতেই চেষ্টা করছে। এটির একটি ফলাফল বের আমরা করতেই চাই এবং ইনশাল্লাহ করতে পারবো। পুলিশ নিজেরা কিছু ক্যামেরা লাগাচ্ছি, এই সংখ্যাটি হয়তো 200-র মতো হবে। সিটি কর্পোরেশন মূল রাস্তা কেন্দ্রিক যে ক্যামেরা ছিল, যেগুলো কিছু বিচ্ছিন্ন হয়েছে সংযোগ, কিছু ক্যামেরা নষ্ট হয়েছে, এগুলো পরিবর্তনের একটি উদ্যোগ চলছে। ঈদের আগে হয়তো 2-4-5 দিন আমরা এই ক্যামেরার সুবিধাটি পেতে পারবো। জঙ্গি দমনের অংশ হিসেবে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 7ম দিনে আটককৃতদের মধ্যে 9 জন জেএমবি ও 1 জন হিজবুত তাহরির সদস্য সহ 10 জন জঙ্গি রয়েছে। গতরাত থেকে অভিযান চালিয়ে ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলা থেকে 2 জন জামায়াত কর্মী ও 1 শিবির কর্মী সহ 4 জনকে আটক করা হয়। এছাড়া টাঙ্গাইল থেকে সন্দেহভাজন 46 জন এবং সাতক্ষীরা থেকে 94 জনকে আটক করা হয়। গাজীপুর থেকে 74 জন, পঞ্চগড় থেকে 38 জন এবং মানিকগঞ্জ থেকে 7 জনকে আটক করে পুলিশ।
সরকার সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতার চালাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে 18 জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকারের গণগ্রেফতার বন্ধে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট থেকে রুল জারিরও অনুরোধ জানান রিজভী। প্রতিপক্ষকে দমন করার জন্যই এই নির্বিচারে গণগ্রেফতারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। কেন সরকার এই হিংসাত্রয়ী গণগ্রেফতার ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা মানবে না সে বিষয়ে সুমোটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ করছি। সরকারের এহেন গণগ্রেফতারের প্রতিবাদে আগামী শনিবার 18 জুন ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। পুলিশি অভিযানে নিরপরাধ ব্যক্তিরা যাতে আটক বাণিজ্যের শিকার না হন সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এমন কোন কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা উচিত হবে না যাতে করে নির্বিচারে আটক যেন আটক বাণিজ্যে রূপান্তরিত না হয়, নিরীহ নির্দোষ সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং এই ব্যাপারটি তাদেরকেই নিশ্চিত করতে হবে। আদালত যদি নির্দেশ দিয়ে থাকেন মুক্তির এবং তাকে যদি মুক্তি না দেয়া হয় বা বিলম্ব করা হয়, এই বিলম্বটা কিন্তু এক ধরনের মানবাধিকারের লঙ্ঘন। যদি রেয়াত সহ 20 বছর সাজা খাটা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীর ক্ষেত্রে, তাহলে আমরা 569 ধারা অনুযায়ী বন্দীর মুক্তির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে থাকি। এই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে এবং আমাদের এই প্রস্তাবগুলো সেখানে সদাই বিবেচনাধীন। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো আজ থেকে। আশুগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, কারো লেজুর বৃত্তি নয়, নিজেদের উন্নয়নের স্বার্থেই এই চুক্তি কার্যকর করা হয়েছে। দুপুরে আশুগঞ্জে ভারত থেকে আসা 1000 মেট্রিক টন রড বোঝাই এমভি নিউটেক 6 নামের কার্গো জাহাজের মালামাল খালাসের মধ্য দিয়ে কার্যকর হয় এ চুক্তি। এ উপলক্ষে আশুগঞ্জ নৌবন্দরের নৌমন্ত্রী, ভারতীয় হাই কমিশনার, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নৌ পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনে টন প্রতি 192 টাকা করে বাংলাদেশকে শুল্ক পরিশোধ করবে ভারত। 192 টাকা এটা তো আপাতত, এরপরে স্ক্যানিং এর ব্যবস্থা থাকবে। বলতে গেলে প্রায় 700-800 টাকার উপরে, সব মিলে বেশিও হতে পারে। আমরা এখানে সরকারিভাবে মাসুল আদায় করি। সুতরাং আমাদের সব দিক থেকেই কিন্তু অর্থনৈতিকভাবে লাভ হয়। এই ট্যাক্সিটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমরা ভারতের ঘেঁষা। বাংলাদেশ কখনো কোন দেশের লেজুর বৃত্তি করে না, ভারতের লেজুর বৃত্তি বাংলাদেশ করে না। দুপুরের সময় আরো থাকছে। ঈদের বাজারে শিশুদের পোশাকে প্রভাব ফেলছে ভারতীয় সিনেমা, কার্টুনের নানা চরিত্র। চাহিদার মেটাতে দেশীয় পোশাকের নামও বদলে দিচ্ছেন বিক্রেতারা। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন। এ সময় সংবাদ সম্মেলনে তিনি জানান, এবছর ভর্তির জন্য 13,01,099 জন শিক্ষার্থী আবেদন করেছিল। প্রথম ধাপে প্রকাশিত মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম 18 থেকে 22 জুন পর্যন্ত চলবে বলেও জানান তিনি। দেশের 48টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি। তবে যারা এই মুহূর্তে ভর্তির সুযোগ পাবে না, আসন থাকা সাপেক্ষে তারা পরবর্তীতে অন্য কলেজে ভর্তি হতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আসনের বিপরীতে নির্বাচিত যে শিক্ষার্থী ভর্তিও তার নিশ্চয়তা দেওয়া হলো। 18/6 থেকে 22 তারিখ পর্যন্ত তারা ভর্তি হবেন। এরপরে আমরা জানতে পারবো যেসব জায়গায় কেউ ভর্তি হয় নাই, আসন খালি আছে বা কারোর কোনো সমস্যা রয়ে গেছে, সেইটা 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে সমাধান করে দেওয়া হবে। আর অবশিষ্ট যে আসনগুলো থাকবে তার জন্য আমরা 28 থেকে 30 পর্যন্ত ব্যবস্থা রাখবো। যদি এরপরও কেউ মনে করে সে আসন পরিবর্তন করতে পারবে, সেটার জন্য আমরা 10/7 থেকে 20/7 পর্যন্ত এই সুযোগটা আমরা রাখবো।
ঈদ উপলক্ষে আজ থেকে ৩৫,০০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন নোট সংগ্রহ করেছেন গ্রাহকরা। নতুন পদ্ধতি অবলম্বন করায় নতুন নোট নিয়ে অসাধু ব্যবসার সুযোগ থাকবে না বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। রমজান এলেই ঈদ উপলক্ষে প্রতিবছর নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবছরও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার থেকে ৩৫,০০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এসে বায়োমেট্রিক পদ্ধতিতে নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। ব্যাংকের অভ্যন্তরে ৫টি কাউন্টার থেকে দেয়া হচ্ছে নতুন নোট। গ্রাহকরা সন্তুষ্ট হলেও ভোগান্তি এড়াতে এবং কম সময়ে নোট সংগ্রহের জন্য বুথ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। লাইন যদি আর কয়েকটা বেশি হতো তাহলে হয়তোবা কাজটা একটু দ্রুত হতো। আচ্ছা, মোটামুটি সুশৃঙ্খল উপায়ে সবকিছু হচ্ছে। বায়োমেট্রিক সিস্টেমে দিচ্ছে, একজন একাধিকবার এই টাকাটা নিতে পারবে না। দালালদের দৌরত্ব কমে গেছে, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য সুবিধা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করায় রোববার থেকে যারা একবার নোট সংগ্রহ করবেন তারা এরপর 15 দিন নোট সংগ্রহ করতে পারবেন না। এছাড়া একজন গ্রাহক 2 টাকা থেকে 100 টাকা পর্যন্ত সর্বোচ্চ 8,700 টাকা বদলে নিতে পারবেন। কে কত টাকা নেবে সেই বিষয়টাও আমরা টেকনোলজির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু অতিরিক্ত টাকা যাওয়ার আর কোনো সুবিধা নেই। তবে আমরা বিভিন্ন আরো 20টা ব্রাঞ্চের মাধ্যমে দিচ্ছি। তফসিলি ব্যাংকগুলো যদি এই বিষয়গুলো ঠিক মতো মনিটর করে তাহলে আর এটা নিয়ে বাণিজ্য হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার 15,000 কোটি টাকা নতুন ছাপা হয়েছে এবং খুচরা লেনদেনের সুবিধার্থে 20,000 কোটি টাকার পুরনো নোট রিইস্যু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট অফিস সহ 20টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নতুন নোট ছাড়া হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ওপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে রাস্তা জুড়ে খানাখন্দ, এ যেন আলোর নিচে অন্ধকার। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের 11 কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অংশের যাচ্ছে তাই অবস্থা। অথচ ঈদে ঘরমুখী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলমুখী মানুষ রাজধানী ছাড়বে এই পথ দিয়েই। কর্তৃপক্ষ বলছে, টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় এই বর্ষা মৌসুমেও হবে না সংস্কার কাজ। তবে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলমান থাকবে সাময়িক রক্ষণাবেক্ষণ। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানী ছেড়ে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশের এই বেহাল অবস্থা। একে তো ভাঙাচোরা রাস্তা, তার উপর উপচে পড়া পানি। ইট বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও অধরাই থেকে যাচ্ছে কাঙ্ক্ষিত সুফল। ব্যতিক্রম নয় যাত্রাবাড়ি চৌরাস্তা হয়ে পোস্তগোলা, ড্যামরা ও নারায়ণগঞ্জগামী সড়কের অবস্থাও। এই রুটে চলাচলকারীদের ভয়াবহ অভিজ্ঞতার উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে সড়কটি। ঝাঁকুনিতে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেখানে যদি যারা রোগী বা যারা বয়স্ক তাদের অবস্থাটা তো আরো কষ্টকর। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ির সকেট জাম্পার থাকে না, গাড়ির পল্লি খাইলে মনে করেন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। গাড়ি চলার কোনো সম্ভব না, ডেইলি 2-3টা গাড়ি পল্লি খায়, বৃষ্টি হলে কোমর সমান পানি হয়। 2013 সালে উদ্বোধনের পর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই সড়কটির সংস্কার কাজ চললেও তা এখনো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল ফিতরের আগে পুরো সড়কটির সংস্কার কাজ শেষ করা না গেলে তা ভোগান্তির বড় কারণ হবে, এমনটাই আশঙ্কা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। ঠিকঠাক না করে তাহলে তো ঈদের সময় আরো বেশি ঝামেলা হইব, কারণ যানজট লাগিয়ে থাকবো, যাত্রীগর কষ্ট, আমগর নিজের কষ্ট। এখন তো রাস্তায় যে গাড়ি যাইলে এক গাড়ির সাথে আরেক গাড়ি কাইতে লাগিয়ে যায়, গাড়ি ফাইসা যায়, সামনে নষ্ট হয়ে যায়, গ্যালাস গ্লাস ভাঙিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর কোটি টাকার সংস্কার কাজ হলেও নিম্নমানের দায়সারা কাজের কারণে টেকসই হয় না তা। তবে বিষয়টি অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে, সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঘটছে বিপত্তি। যাত্রাবাড়ির থেকে চিটাগাং, ডেমরা এবং আপনার নারায়ণগঞ্জে 3 দিকে 1 কিলোমিটার কাজ, ওই কাজটা অ্যাকচুয়ালি এখনো শুরু হয়নি এবং ওই কাজটি শুরু হলে বর্তমানে যে রাস্তা ডেবে যাচ্ছে, ভোগান্তি হচ্ছে, সেটা বলা চলে যে দূর হয়ে যাবে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করা গুরুত্বপূর্ণ এই সড়কের 3টি অংশের সংস্কার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 26 জুন উত্তরা থেকে শাপলা চত্বর পর্যন্ত মেট্রো রেল এবং গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিটের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আসন্ন ঈদে রাস্তার কারণে কোনো যানজট হবে না বলেও আশা প্রকাশ করেন। আগামী 26 জুন 2016
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঢাকা মেট্রো রেল তথা এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজের সূচনা করবেন। এই সূচনার মধ্য দিয়ে মেট্রো রেল প্রকল্পটি নতুন গতি পাবে এবং শিডিউল অনুযায়ী আমরা চলমান কাজকে এগিয়ে নিয়ে যাব। অন্য সববারের তুলনায় এবার আমাদের রাস্তার কন্ডিশন অনেক ভালো এবং এবার রাস্তার কারণে যানজট হবে না, এটা আমি বলতে চাই। শিশুদের ঈদের আনন্দ যেন একটু বেশি, তাই ঈদের কেনাকাটায়ও পরিবারের সবচেয়ে বেশি প্রাধান্য পায় শিশুদের পোশাক। বড়দের মতো এবার শিশুদের ঈদের পোশাকেও দেখা গেছে ভারতীয় সিনেমা আর কার্টুনের প্রভাব। বিক্রেতাদের দাবি, গুণগত মান ও ডিজাইনের বৈচিত্র্যের কারণেই ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে ক্রেতারা বলছেন, দেশীয় পোশাকের পরিবর্তে বিক্রেতারা ভারতীয় পোশাক বেশি রাখায় এবং শিশুদের আগ্রহের কারণে তারা এই পোশাকগুলো কিনছেন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা চুলি। ঈদের নতুন পোশাকের জন্য শিশুদের উৎসাহ ও বায়না থাকে বেশি, তাই বর্ণিল পোশাকে সন্তানকে সাজাতে সবার আগে পরিবারের ছোট সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত অভিভাবকরা। আর মায়ের হাত ধরে শপিং মল ঘুরে ঈদের কেনাকাটায় খুশি শিশুরাও। বাচ্চাদের গুলি আগে সেরে ফেললাম ঈদের। আমার 2 মেয়ের জন্য, ভাসুরদের, দেবরদের মেয়ের জন্য স্কার্ট, তারপরে পালাজোর সাথে একটু টপস। আমার মার সাথে আসছি, আমরা অনেকগুলো জামা কিনছি আমার অনেকগুলো বোনের জন্য। ঈদের জন্য 2টা জামা কিনতে আসছি। বলিউডের সিনেমা ও কার্টুনের নামে শিশুদের জন্য ঈদের বাজারে এসেছে দিলওয়ালে, বাজিরাও মাস্তানি, বজরঙ্গি ভাইজান, শিবা নামের বাহারি পোশাক। নাম যেমন বিচিত্র, ডিজাইনে রয়েছে তার ছাপ। আর সন্তানের বায়না পূরণে মা বাবারাও ভারত থেকে আমদানি করা নানা ডিজাইনের বাহারি নামের এসব পোশাক কিনছেন। 7 বছর পর্যন্ত এখন দিলওয়ালে, বাজরাঙ্গি ভাইজান, বাজারেও মাস্তানি এগুলি এখন বেশি চলতেছে। বাচ্চাদের মধ্যে আসছে হলো শিবা আর আইপিএল। শিবা হলো গেঞ্জি, ব্যান্টেন, এগুলো কার্টুন। বাচ্চা এবার বাজরঙ্গি মাস্তানি যাচ্ছে কিনতে, ওটাই পছন্দ করেছে, আমি ওর জন্য ওইটাই চুজ করলাম। এবার তো ঈদে লং ড্রেস বেশি চলতেছে, বুঝছেন, আমার বাচ্চার পছন্দ লং ড্রেস কিনবে। বিক্রেতাদের দাবি, ফ্যাশনে বৈচিত্র্য ও কাপড় ভালো হয় ভারতীয় পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি। তবে সচেতন ক্রেতাদের মতে দোকানগুলো ভারতীয় পোশাক বেশি রাখায় তাদের এসব পোশাক কিনতে হচ্ছে। ইন্ডিয়ানটা বেশি চলতেছে, ওটা ফেব্রিক্সটা ভালো, ফেব্রিক্সটা ভালো, কাপড়টা উন্নত মানের। আর আমাদের দেশে এটা কাপড় হচ্ছে একটু হার্ড, এই জন্য আমাদের দেশে একটু কম চলে। আমরা যখন কেনাকাটা করতে আসছি আমরা দেখতে পাচ্ছি যে বাইরের ডিজাইনগুলোই খুব বেশি আমাদের দেখানো হচ্ছে। দেশি ড্রেসগুলো আমরা চাইলে হয়তো দেখানো হয়, বাট তার আগে কিন্তু আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো, ওয়েস্টার্ন ডিজাইন ড্রেসগুলোই দেখানো হচ্ছে। একইভাবে ছেলে শিশুদের পোশাকও বিক্রি করা হচ্ছে আইপিএল ও জনপ্রিয় হিন্দি কার্টুনের নামে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর গুলশান এলাকায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায়। এখানে মূলত যে পোশাক সামগ্রী এবং বিভিন্ন ঈদ কেনাকাটা শুরু হয়েছে, সেক্ষেত্রে এখনো বলা চলে যে আমি এই মুহূর্তে যে দুপুর সময়, এই দুপুর সময়ও একটু কেনাকাটার জন্য যে ক্রেতারা এসছেন তারা মূলত খুব কমই ক্রেতারা এসছেন যারা এই দুপুরের সময়। তবে এখানকার মূলত যে ক্রেতারা এসছেন তারা, বিক্রেতারা আমাকে যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে দুপুরের পরে নয়, মূলত বিকেলের দিকে এবং ইফতারের পরে একটু ক্রেতারা আসেন এই মার্কেটে। যদিও মার্কেটটি গত বছর থেকে চালু হয়েছে এই পুলিশ প্লাজাটা। আমরা এই মুহূর্তে একটি স্টলে এসেছি, একটি দোকানে এসেছি যেখানে বেশ কিছু ক্রেতা আমরা দেখতে পাচ্ছি যারা, এটি একটি বাচ্চা ছেলে শিশুদের ছোটদের জামা কাপড়ের দোকান। এখানে মূলত যে কাপড়গুলো তারা নিয়ে এসেছেন বিক্রেতারা, তারা মূলত ইন্ডিয়া, পাকিস্তান এবং থাইল্যান্ড, চায়না, এই পণ্যগুলোই এখানে তারা তুলেছেন। এই জামাগুলো মূলত সে দেশ থেকে আনা এবং সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 4500-5000 টাকা করে একটি জামা তারা বিক্রি করছেন, শিশুদের এই বিভিন্ন ডিজাইনের জামাগুলো। এছাড়া কয়েকজন ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তারা এই ডিজাইনকে বেস করেই, বিভিন্ন ডিজাইন হওয়ার কারণে তারা এই পণ্যগুলো বাহিরের বিদেশি এই কাপড়ের প্রতি তাদের ঝোঁকটা একটু বেশি। তবে দেশীয় কাপড়গুলো আছে, কিন্তু দেশীয় কাপড়ের প্রতি বিভিন্ন ডিজাইনগুলো নিত্য নতুন না
না হওয়ার কারণে সেদিকে তারা ঝুঁকছেন না। তবে এবারের মার্কেটে আমরা যেটি বাবু আপনাকে আরো জানিয়ে রাখি যে আমরা ধারাবাহিকভাবে যে ঈদ শপিং এবং ঈদ কেনাকাটা নিয়ে যে লাইভগুলো করেছি সেখানে মূলতই বিদেশি পোশাকগুলো বেশি স্টলগুলোতে এবং মার্কেটগুলো শপিং মলে দেখা যাচ্ছে। যদিও দেশীয় যে কাপড়গুলো আছে সেগুলো গুণগত মান অনেকটাই ভালো বলছেন বিক্রেতারা এবং সংশ্লিষ্টরা, কিন্তু বিদেশি যে পোশাকগুলো মার্কেটে এসছে সেই মার্কেটে আসার কারণে আমাদের দেশীয় শিল্পগুলো, দেশীয় পোশাক শিল্প অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে এই মার্কেটেও যেটি আমি বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে 10টি রোজা চলে যাওয়ার পরও এখনো কিন্তু সেভাবে ক্রেতারা এই মার্কেটে আসছেন না। তবে তারা বলছেন যে আগামী 10 থেকে আরো 10 দিন পরে এই মার্কেটে ক্রেতাদের ভিড়টা বাড়বে এবং তাদের বেচা বিক্রি অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন। বাবু, পুলিশ প্লাজা থেকে এই ছিল কেনাকাটার সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরের খবরে। ঈদকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী বেনারসি শাড়িপল্লী। একসময়ের হারিয়ে যাওয়া এ পল্লীর কারিগররা এখন দিনরাত ব্যস্ত শাড়ি বুননের কাছে। এখানকার তাঁতের তৈরি বেনারসি, জামদানি ও কাতান স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। তাঁতের খটখট শব্দে মুখর এখন রংপুরের গঙ্গাচড়া উপজেলার তাঁতিপাড়ার জনপদ। ঈদকে সামনে রেখে তাঁত শিল্পীরা তাদের নিপুণ হাতে দিন রাত বুনে চলেছেন বেনারসি, জামদানি, কাতান শাড়ি সহ নারীদের নানা পোশাক। তাঁত শিল্পীরা বলছেন, এ সময় চাহিদা বেড়ে যাওয়ায় দারুণ ব্যস্ত তারা। ঈদ উপলক্ষে আমাদের কাজের চাপ অনেক বেশি। আমরা 1 টাকা শাড়ি 1 রকম মজুরি পাই। যে টাকা দেয় মজুরে, তাকে দিয়ে শুধু এই যে চাল ডাল এটাই কিনা হয়। আমাদের ঈদের যে বোনাস আছে বা ঈদ বোনাস, অন্যান্য চাকরির ঈদ বোনাস পায় একটা, ওটা তো আমাদের নাই। তাঁত মালিকরা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। এখানে ক্রেতারাও আসছেন রকমারি ডিজাইনের নজর কাড়া শাড়ি, 3 পিসের খোঁজে। ঈদকে সামনে রেখে একটু জমজমাট ভাবে চলতেছে। ঢাকা, চিটাগাং অনেক জায়গা থেকে লোক আসে এখান থেকে শাড়ি নিয়ে যায়। এখানে অনেক কোয়ালিটির জিনিস পাওয়া যায়, দামও কম পাচ্ছি এবং ভালো কোয়ালিটির পাচ্ছি, এই জন্য আমরা শহর থেকে এখানে আসছি। বিসিকের সহায়তায় উৎপাদিত রংপুরের এই শিল্প দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শাড়ি, 3 পিস এবং পণ্য বহুমুখীকরণ করতে গিয়ে যে সকল নতুন নতুন পণ্য উৎপাদন করতে হয়, এই সকল পণ্য তারা উৎপাদন করছে এবং অনেক উন্নত মানের, এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এখন এই বেনারসির পণ্যগুলো বিক্রয় হচ্ছে। একসময় রংপুরের এই তাঁতপল্লীতে 500-র বেশি তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 60টি, আর এই শিল্পে কারিগর রয়েছেন 250। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ত্রিদেশীয় সিরিজের খবর। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 139 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে হাশিম আমলার সেঞ্চুরিতে 4 উইকেটে 343 রান করে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে 204 রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে 182 রান করেন আমলা ও ডিকক। ব্যক্তিগত 110 রান করা আমলাকে বিদায় করে দুজনের জুটি ভাঙেন পোলার্ড। এরপর 71 রান করে দ্রুত ফিরেন ডিকক। এই জুটির বিদায়ের পর দলের হাল ধরেন ক্রিস মরিস ও ডুপ্লেসি। শেষ পর্যন্ত মরিসের 40 ও ডুপ্লেসির অপরাজিত 73 রানে 4 উইকেট হারিয়ে 343 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে আশার আলো দেখিয়েছিলেন ফ্লেচার ও চার্লস। তবে দলীয় 69 রানের ফ্লেচারকে আউট করে এ জুটি ভাঙেন ইমরান তাহির। এরপর চার্লস 49 রান করলেও প্রোটিয়া বোলারদের তোপের মুখে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। পোলার্ড 20 ও স্যামুয়েলসের 24 রান ছাড়া বাকিরা কেউ নামের প্রতি সুবিচার করতে পারেননি। এতে মাত্র 204 রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কক্সবাজারে মহিউদ্দিন নামে এক পশু চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 2টার দিকে রামুতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঈদগড় ইউনিয়নের শরীফপাড়া গ্রামের মহিউদ্দিনের বাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় মহিউদ্দিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে নিহত হন মহিউদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে
স্থানীয় নূর নবী, নূর ইসলাম ও আব্দুল খালেকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল পশু চিকিৎসক মহিউদ্দিনের। এরই জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ স্বজনদের। আমরা কোথায় যাই কি করি সবগুলো দেখতেছি। রাতের একটা হবে, একটা দেড়টা এদিকে হবে। আমরা সবাই ঘুমিয়ে পড়ছি। ওরা পিছনে দরজা ভেঙে ঢুকে মানে সরাসরি আমার আব্বু মানে ঘুমাইছে। ওরা এসে তারপর মানে ঘুমের মধ্যে সরাসরি গুলি করে দিছে। আব্দুল হালিকা, মজিদ বাবুল্লাহ জায়গা দেবি না মামলার সত্তরামি করি মাইজে দেয়। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের 23 সদস্যকে আটক করেছে পুলিশ। রমজানকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের কয়েকটি বিভাগ গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। প্রত্যেককে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অনলাইন ভিত্তিক অবৈধ MLM ব্যবসা চালুর অপরাধে 2 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রমজানকে কেন্দ্র করে, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট 21 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে এই যে হালুয়া চেতনানাশক ওষুধ সেগুলো উদ্ধার করা হয়েছে। এরা এই 21 জনের প্রত্যেকেই 6 মাস থেকে 2 বছর পর্যন্ত এদেরকে সাজা প্রদান করা হয়েছে। বিভিন্ন সময় অনলাইনে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা আছে। তো এরকম 2 জনকে গ্রেপ্তার করেছে। দুপুরের সময় আরো থাকছে। আলজেরিয়ার সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে পাওয়া গেল 34 অভিবাসন প্রত্যাশীর লাশ। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত 10 শ্রমিক আহত হয়েছেন। সকালে শহরের ক্যাথোরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বেতন ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নন্দন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শ্রমিকদের সরাতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে 10 শ্রমিক আহত হন। শ্রমিকদের দাবি, প্রতি মাসেই বেতন পরিশোধে টালবাহানা করছে মালিকপক্ষ। মে মাসের বেতন পরিশোধ না করায় এই কর্মসূচির ডাক দেন শ্রমিকরা। গত মাসের বেতন এই মাসে আছে, এখনো দেওয়ার কোনো করে নাই। কোম্পানি কালকে আসছে, আইসা বলে যে আরো 4 দিন সময় আরো দিতে হবে। প্রতি মাসে আন্দোলন করে বেতন নিতে হয় 15 তারিখ 20 তারিখ। তাও আমরা ঠিক মতন বেতন দেন, অর্ধেক দেয় অর্ধেক রাখে। নর্দার্ন অ্যাপারেল শ্রমিকরা তাদের বেতনের দাবিতে তারা আজকে রোডে যায়। এখান থেকে 1.5 কিলোমিটার দূরে তারা রোড ব্লক করে, গুরুত্বপূর্ণ রোড ব্লক করার কারণে পুলিশ তাদেরকে হস্তমন করে পাঠিয়ে দিয়েছে। ব্রিটেন ও ইউরোপের বেশ কয়েকটি দেশে রোজা রাখতে হচ্ছে দীর্ঘ প্রায় 18.5 ঘন্টা। প্রবাসী বাংলাদেশিরাও এই কষ্ট সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সিয়াম সাধনা করে যাচ্ছেন প্রতিদিন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তানভীর হাসান। ইস্ট লন্ডন মসজিদের সময় অনুযায়ী সেহরি রাত 2:39 এবং ইফতার রাত 9:23। প্রায় 18.5 ঘন্টা রোজা রাখছেন ব্রিটেনের ধর্মপ্রাণ মুসলমানরা। কর্মব্যস্ত কঠিন প্রবাস জীবনে রোজা পালনের প্রথমে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে তাতে অভ্যস্ত হয়ে উঠছেন বলে জানালেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করি, এটা অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা। প্রথম দিকে একটু কষ্ট হলো, আস্তে আস্তে সয়ে যাচ্ছে। যদিও লম্বা দিন হয়, আমাদের খুব ভালোই চলছে, খুব আরামে চলছে। আমরা সবাই আরামে আস্তে আস্তে রমজান শরীফ পালন করতে আসছি। ইফতারের পর মাগরিব, এশা ও তারাবি নামাজ এবং সেহরি খাওয়া সহ রাতের বেশ কয়েক ঘন্টা ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় ব্রিটেনের মুসল্লিদের। বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে রমজানের সময় অনেকটাই বাংলাদেশিদের মিলন মেলা বসে। ইস্ট লন্ডন মসজিদে নামাজে আসি, আমাদের অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়, সব ভাইদেরকে দেখতে পাই, সবাই একসাথে ইফতারি করি, তারাবি পড়ি, সেম দেশের মতোই লাগে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন এই লন্ডনে এরকম পরিবেশ সবসময় থাকতে। ব্রিটেন সহ ইউরোপে বসবাসরত মুসলমানদের এবার 30 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে হচ্ছে। তবে এবছর গরমের তীব্রতা অনেকটা কম থাকায় কিছুটা স্বস্তির মধ্যে রয়েছেন রোজাদাররা। সময় সংবাদ, লন্ডন।
আলজেরিয়া সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে ৩৪ অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়ার কথা জানিয়েছে নাইজার সরকার। বুধবার এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। ৬ থেকে ১২ জুনের মধ্যে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আসামাকা শহরের কাছে মরুভূমিতে তাদের লাশ পাওয়া যায়। নিহতদের মধ্যে 2 জন নাইজেরীয় বলে নিশ্চিত হওয়া গেছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজুম মোহাম্মদ জানান, খাবার ও পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দালাল চক্র এসব হতভাগ্য মানুষকে মরুভূমিতে ফেলে পালিয়েছে বলেও জানান তিনি। সাব সাহারা থেকে নাইজার হয়ে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এদিকে মধ্য আমেরিকা হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে অন্তত 100 আফ্রিকানকে আটক করেছে হন্ডুরাস। নিকারাগুয়া সীমান্তের কাছে মঙ্গলবার নারী ও শিশুসহ তাদের আটক করা হয় বলে জানায় দেশটির সরকার। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে আসা আলবেনিয়াকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ মুহূর্তে গ্রিজম্যান ও পায়েতের গোলে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ফ্রেঞ্চরা। ফলে 2 ম্যাচ মিলে 6 পয়েন্ট পাওয়ার এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগ থেকে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি বেশ চাপে রেখেছিল ফ্রান্সের ইউরো স্কোয়াডকে। তবে প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে দলীয় নৈপুণ্যে 2-1 গোলে জয়ে সবার ধারণা পাল্টে দেয় পায়েত গ্রিজম্যানরা। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে স্তাদে ভেলদ্রোমে আলবেনিয়ার মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই আলবেনিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রেঞ্চরা। ম্যাচের 4 মিনিটেই অলিভার দিমিত্রি পায়েতের ফ্রি কিক থেকে পাওয়া বল অলিভার জিরাউড হেড করলেও তা গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ফ্রেঞ্চরা। রক্ষণাত্মক খেলা আলবেনিয়াও মাঝে মধ্যে আক্রমণ হানতে থাকে ফ্রেঞ্চ দুর্গে। 44 মিনিটে আলবেনিয়ান মিডফিল্ডার লেদিয়ান মেমুসাজের অসাধারণ ফ্রি কিক অল্পের জন্য গোলপোস্টের উপর দিয়ে চলে যাওয়ায় বিরতির আগেই এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জিওভান্নির শিষ্যরা। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই প্রতিপক্ষের ডি বক্সের ভেতর মাতুইদির পা ছুঁয়ে আসা বলকে নাগালে পেয়েও গোল করতে পারেননি কিংসলে কোম্যান। বারবার চেষ্টার পরও যখন গোল হচ্ছিল না, তখন মার্শাল, কোম্যান ও জিরাউডকে উঠিয়ে নিয়ে পগবা, গ্রিজম্যান ও গিগনাককে মাঠে নামান কোচ দিদিয়ের দেশচাম্পস। আর মাঠে নেমেই দলকে লিড এনে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার অ্যান্থনি গ্রিজম্যান। ম্যাচের 90 মিনিটে আদিল রামির ক্রস থেকে পাওয়া বলে গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে লিডটাকে দ্বিগুণ করে আলবেনিয়াকে হতাশায় ডোবান প্রথম ম্যাচের জয়সূচক গোলদাতা দিদিয়ের পায়েত। পিয়েরে গিগনাকের বাড়িয়ে দেয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করে স্বাগতিক হাজারো সমর্থকদের জয়ের আনন্দে ভাসান পায়েত। এই জয়ে ফ্রান্স নকআউট পর্ব নিশ্চিত করলেও প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আলবেনিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দুঙ্গার বিদায়ে ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ হয়েছেন আদেরর লিওনার্দো তিতে। তবে কত বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি দেশটির ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিতর্কিত গোলে পেরুর কাছে হেরে এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নেয় ব্রাজিল। 8 বারের চ্যাম্পিয়নদের বিদায়ের 2 দিন পরেই দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। দুঙ্গার বিদায়ের পর থেকেই কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ এ নিয়ে শুরু হয়ে যায় জোর গুঞ্জন। তবে সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেনি ব্রাজিল। আপাতত করিন্থিয়ান্সের কোচ আদেরর লিওনার্দো তিতোকেই সেলেসাওদের নতুন কোচ করেছে তারা। এর আগে কখনোই কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেননি তিতে। সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে 2011 ও 2015 সালে ব্রাজিলের শীর্ষ লীগ জিতিয়েছেন 55 বছর বয়সী এই কোচ। 2012 সালে তার হাত ধরেই কোপা লিবেরতাদোসের ও ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তোলে করিন্থিয়ান্স। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুদ্ধ শহর মালিক টুটুল হত্যা চেষ্টার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক। মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত, হামলায় হতবাক পরিবার। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত, প্রতিবাদে 18 জুন সারা দেশে বিএনপির বিক্ষোভ। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন, নিজেদের উন্নয়নের স্বার্থেই এ চুক্তি বললেন নৌ পরিবহন মন্ত্রী।
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ। খালি আসন সাপেক্ষে পরবর্তীতে বাকিদেরও ভর্তি নিশ্চিত করা হবে বললেন শিক্ষামন্ত্রী। এবং ঈদ উপলক্ষে আজ থেকে নতুন নোট ছাড়া শুরু করলো বাংলাদেশ ব্যাংক। সকাল থেকে নোট সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংকে গ্রাহকদের ভিড়। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।